দেখো ক্লাস 7-এর ইতিহাস চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পাল যুগ, শোনো এইটা ভারতের ম্যাপ আমি এঁকেছি। তো এই ম্যাপটাতে পাল যুগ, পাল সাম্রাজ্য ছিল প্রায় এতটা জায়গা জুড়ে। আজকে যেটা মানে বাংলাদেশ তো আছেই, কিছুটা ত্রিপুরা, আসামের কিছুটা পার্ট, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ পর্যন্ত কিছুটা পার্ট, উড়িষ্যাটাও এদিকে গিয়েছে, ঝাড়খণ্ডটাও কিছুটা। এতটা জায়গা পাল যুগে ছিল যখন দেবপালের সময় ছিল। দেবপাল পাল যুগের অনেক সাম্রাজ্যটা বড় করে দিয়েছিল। পাল যুগের যদি পরপর রাজা পড়তে চাও তাহলে তুমি একটা কোড করতে হয়। আমি করেছি গোধর্ম দে মামা রাম। গো ফর গোপাল, মানে গরু ধর্ম, মানে গরু পালন করা তো একটা ধর্ম। হিন্দুরা গরুকে দেবতা রূপে পূজা করে। তাহলে গো ধর্ম দে মম রাম, অর্থাৎ গো মানে গোপাল, ধর্ম মানে ধর্মপাল। তাহলে গো মানে কী হচ্ছে গো? গোপাল রাজা প্রথম, তারপরে ধর্মপাল, তারপরে দেবপাল, তারপরে প্রথম মহিপাল, তারপরে দ্বিতীয় মহিপাল। হালাকি রাজা আরও অনেক ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ রাজা রয়েছে। রাম মানে রামপাল, আর লাস্টের মটা মদনপাল। 1 2 3 4 5 6 7টা রাজার নাম মনে রাখতে হবে। আরও 12-13টা রাজা ছিল, কিন্তু বাকিরা শুধু ওই দুপুরে ভাত খাইতেও, রাত্রে ঘুমাইতেও। তাহলে খাস কিছু কাজ যারা যারা করেছে তাদেরই আমি নামটা উল্লেখ করেছি। কথা বুঝে এসছো? তাহলে গোপাল এই সময় পাল বংশ এতটা ছিল। সমসাময়িক আরও অন্যান্য রাজ্যও ছিল, প্রতিহার ছিল, রাষ্ট্রকূট ছিল, সেটা আমি অন্য ক্লাসে দেবো। রাষ্ট্রকূট তো এইখানে, গুর্জর ছিল, গুর্জর এটা ছিল গুজরাটে। প্রতিহার ছিল, রাষ্ট্রকূট ছিল, রাষ্ট্রকূট মানে মহারাষ্ট্র যেটা, ঠিক আছে। তো এই সমসাময়িক এই এলাকাটাতে, মানে তখন তো ভারতবর্ষ বলে কোনো দেশ ছিল না। পাল যুগ, পাল সাম্রাজ্যটা একটা অন্য দেশ, রাষ্ট্রকূট একটা অন্য দেশ, চোল একটা অন্য দেশ। মানে কনসেপশনটা, যদিও রাজ্য, ভারতবর্ষ বলে কোনো প্রধানমন্ত্রী ছিল না যে একটা ইউনিট দেশ। আজকে যেমন ছোটো ছোটো রাজ্য আছে, তার একটা প্রধানমন্ত্রী আছে, সব রাজ্যগুলোর মালিক, তেমনি তখন রাজ্যগুলোর রাজাই মালিক, তার উপরে আর কেউ মালিক ছিল না। কথা বুঝে এসছে? পরবর্তীকালে যখন সুলতানি যুগ আসে, তখন এই সকল রাজ্যগুলোকে জয় করেছিল, মানে উত্তর দিকের অনেক রাজ্যকে। তখন বলতে গেল সুলতানি যুগ ছিল, আর সুলতানি যুগের আন্ডারে নবাব ছিল। তো এই কনসেপশনটা দেখো, তোমাকে বলবে যে পাল যুগে ভারতের প্রধানমন্ত্রীর নাম কী ছিল, তখনই তুমি বুঝে যাবে যে ভারত কখনো পরাধীন। কি ইংরেজরা হঠাৎ করেছিল ভারতকে? ভারত তো কোনো দেশ ছিলই না। ভারত আমি বলছি বুঝাবার জন্য, এটা অ্যাকচুয়াল ভারতের কনসেপশনটা না। ইতিহাস বইও ভারত লেখা থাকে। এখনকার ছাত্রছাত্রীরা পড়েছে যেহেতু, এখনকার ভারত জানে, সেখানে ভারত নাম দেওয়া থাকে। কিন্তু তখনকার গোপাল জানতো না যে এটা ভারত, বা দেবপাল বলতো না যে এটা ভারত। কথা বুঝে এসছে? তখন ওইটা পাল সাম্রাজ্য। পাল সাম্রাজ্য একটা অন্য দেশ, যেমন এখন নেপাল আছে, ভুটান আছে, অন্য দেশ, তেমনি ছিল এটা। চোল সাম্রাজ্য অন্য দেশ, গোটাটা ভারত লয়। কথা বুঝে এসছে? ভারতবর্ষ দেশটা তো 1947 সালে তৈরি হয়েছে। হ্যাঁ, ভারতীয় কনসেপশন তার আগে একটু ইংরেজ আমলে হয়েছে। 1833 সালে ভারত নামটা এসেছে ভারত। তখন ভারতের গভর্নর জেনারেল হয়েছিল জিনিসটা 1833 সালে। আর এটা তো পাল যুগ লঞ্চ করেছিল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত। 850, 950, 1050, মানে 400 বছর ধরে পাল সাম্রাজ্য ছিল এই এলাকায়। 400 বছর, 400 বছরে প্রায় 12-15টা রাজা রাজত্ব করেছে। তার মধ্যে আমি 7টা বললাম, গোধর্ম দে মম রাম, এই কড্ডতে গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, রামপাল আর মদনপাল। গোপাল এবার দেখো, গোপাল একটু ডিটেলস আসো। দেখো গোপাল প্রথম বাংলার নির্বাচিত রাজা ছিল, ইয়াকে সিলেক্ট করা হয়েছিল। একদম পাবলিক ছিল, কোনো এই রাজবংশ, এর আগের ইতিহাসটা কোনো রাজবংশের লয়, খানদানি ঘর ছিল না, এমনি সাধারণ একজন লোক ছিল। তাকে নির্বাচন করা হয়েছিল, তুমি রাজা হও ডাইরেক্ট, কিছু জন মিলে। এটাও পরে বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিল? গোপাল। তো গোপাল রাজা হইল 750-এ, আর গোপালের রাজত্বকাল চলেছিল 772 পর্যন্ত। শোনো, গোপাল যেটা করেছিল, তার আগে এখানে কাটাকাটি, মারামারি, খাওয়া খাই চলতো, মৎস্যনয় চলতো। বড় লোক ছোট লোককে মারতো, গরিব লোককে মারতো। আইন কানুন ছিল না, থানা পুলিশও ছিল না যে তোমাকে আমি জমি কাটিয়ে নিতে পারতাম। তোমাকে আমার যার গায়ের জোর বেশি, পেশি বল বেশি, গায়ে জোর বেশি, সে যার গায়ে জোর কম তার সব কাটিয়ে নিত। এইটাই ছিল তখনকার যুগের সিস্টেম। মাছ যেমন বড় মাছ ছোটো মাছকে খায়, ঠিক তেমনি মানুষের সম্পর্কটা এরকম ছিল। আইন কানুন ছিল না দেশে।
প্রশাসন বলে কোনো ছিল না, থানা পুলিশ বিচারক কোনো ছিল না, এইটাই ছিল সিস্টেম। সেইটা উঠাইল গোপাল, বিচার হইল। সবলরা আর দুর্বলদের প্রতি অত্যাচার করতে পারছিল না, মৎস্য নয়কে উঠাই দিল। তার আগে মৎস্য নয় ছিল বাংলাতে শাসন প্রণালীটা, বুঝতেছ? মাছের মতন, মাছদের যেমন কোনো আইন প্রণয়ন নাই, থানা নাই, জলের ভিতর আছে কি, বড় মাছ ছোটো মাছকে গিলে খেয়ে দেয়, তেমনি বাংলাতেও ছিল মানুষে মানুষে। সেইটা উঠাইছে গোপাল। আর গোপাল কি করেছে, আর গোপাল উদন্তপুরে একটা বৌদ্ধ মন্দির করেছিল, উদন্তপুর বৌদ্ধ মঠ, এইটা করেছিল গোপাল। আর গোপাল মৎস্যনায় উঠাইছিল, উদন্তপুরে একটা বৌদ্ধ মন্দির করেছিল। আর গোপাল কি করেছিল, আর আর খাস কিছু করে নাই, গোপাল এইটুকু কাজই করেছিল। ঠিক আছে, এবার আমরা পড়ব ধর্মপাল। গোপাল শেষ। গোপালের পরে কোন রাজা এলো? ধর্মপাল। ধর্মপাল কতদিন তক রাজত্ব করেছিল? 772 থেকে 811 খ্রিস্টাব্দ পর্যন্ত। মানে ওই গোপালের পর দেব ধর্মপাল, তার এই সন্তান। ধর্মপাল অনেক কিছু কাজ করেছিল, এই ত্রিমুখী সংগ্রামে যুক্ত ছিল। ত্রিমুখী সংগ্রাম সেই সময় পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এই তিনজনের মধ্যে যুদ্ধ ছিল। পাল, প্রতিহার, আর এই রাষ্ট্রকূট মানে মহারাষ্ট্র, আর প্রতিহার মানে গুজরাটটা। এই গুজরাট রাজ্যটা প্রতিহার তখনকার যুগে, রাষ্ট্রকূট মানে মহারাষ্ট্র, মনে থাকবে সবাই। প্রতিহার মানে গুজরাটটা, প্রায় রাজস্থানটা, ঠিক আছে, আর মহারাষ্ট্রটা। তো এই এদের মধ্যে একটা সংগ্রাম ছিল কনৌজকে কেন্দ্র করে। এখানে কনৌজ বলে ওইটা অধিকার কার থাকবে সেই নিয়ে অনেকদিন ধরে যুদ্ধটা চলেছে, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। সেই যুদ্ধটাতে ধর্মপাল মানে বিশেষ ভূমিকা পালন করেছিল। আর ইনি বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিল। বিক্রমশীল মহাবিহার, এটা একটা শিক্ষা কেন্দ্র ছিল তখন। বিক্রমশীল মহাবিহার এইটা তৈরি করেছিল। এর আমলে হরিভদ্র ছিল বলে একটা বৌদ্ধ দার্শনিক ছিল, হরিভদ্র, বৌদ্ধ দার্শনিক, ঠিক আছে। ইনি প্রজ্ঞা পারপিতা বলে একটা বই লিখেছিল, প্রজ্ঞা পারপিতা। এই হরিভদ্র মানে জ্ঞানীগুণী লোক, রাজসভায় সমাদর পাইত, ঠিক আছে। ধর্মপাল মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ, পরম ভট্ট, এইসব উপাধি ছিল। মহারাজা ধীরাজ, মহারাজ যুক্ত অধিরাজ, পরম ভট্ট, এরকম উপাধি নিয়েছিল, ঠিক আছে। পরমেশ্বর, এইসব পরমেশ্বর উপাধি ছিল কার? ধর্মপালের। আর আর ধর্মপাল যেটা করেছিল এই যুগে বিতপাল ধীমান এইসব ভাস্কর্য ছিল। বিতপাল, ধীমান বহুত ডিজাইন বানাইতে পারত এরা, কথাটা বুঝতেছ? বিভিন্ন ধরনের মন্দিরে, মসজিদে বিভিন্ন ডিজাইন, ভাস্কর্য শিল্পী মানে যারা মন্দিরের ডিজাইন তৈরি করে, মানে ডিজাইন তৈরি করতে। সেই সময় বিক্রমশিলা মহাবিহার যেটা ছিল না, সেইখানে অনেক ধরনের ডিজাইন ইয়াদের ওই বিতপাল আর ধীমান দ্বারা তৈরি করা হয়েছিল। এই গেল ধর্মপালের কথা। এবার আমরা চলো একটু দেবপালের কথা শুনি। দেখো দেবপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা। শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় কাউকে, দেবপাল শ্রেষ্ঠ বটে পাল যুগের। অনেকে ধর্মপালকেও শ্রেষ্ঠ বলে, কিন্তু অ্যাকচুয়াল দেবপাল শ্রেষ্ঠ। কী করেছিল? এই যে সাম্রাজ্যটা দেখছি এত বড়, আজকে আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এই সাম্রাজ্যটা বাড়াইছিল। ছোটোখাটো যে রাজারা ছিল আসামে বা উড়িষ্যাতে, তাদের রাজ্যটাকে দখল করেছিল। বীজ ছিল, একটু যুদ্ধা টাইপের ছিল। আর নালন্দা মঠ তৈরি করেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় আগেই ছিল, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটা বৌদ্ধ মঠ তৈরি করেছিল। এই সময় অতীশ দীপঙ্করকে লঞ্চ করেছিল। অতীশ দীপঙ্কর নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছে, আবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষও ছিল, মানে অধ্যাপক ছিল আর কি, পড়াইতো। বিক্রমশিলা বিহারেও পড়াইতো। ওই জায়গাটাতে এক জ্ঞানীগুণী লোক ছিল, অনেক বিশ্ববিদ্যালয়ে, চীন দেশেও যাইতে হয়, দেশ বিদেশে ঘুরে বুলতো। তাকে এই জ্ঞানী লোককে নিয়োগ করেছিল দেবপাল। আর জিমুত বাহন বলে একজন ইয়ার মানে অর্থনীতির দেখতো, টাকা পয়সার লেনদেন। জিমুত বাহন বলে একটা লোক ইয়ার টাকা পয়সাটা দেখতো। চক্রপাণী বলে একটা ইয়ার বৈদ্য ছিল, ডাক্তারও ছিল, মানে ইয়ার আমলে সব কিছু ফিটফাট ছিল। চক্রপাণী বলে একটা রাজবৈদ্য ছিল, তখনকার ডাক্তার এই সার্জেন ছিল তখনকার, কথাটা বুঝতেছি। এমডি ছিল একদম চক্রপাণী, মানে তখনকার কবিরাজের ডাক্তার। তখন তার মেডিকেল সায়েন্স ছিল না, মানুষকে রোগ সারাইতো, মানুষকে সুস্থ রাখতো, এটাই ক্লিয়ারই ছিল তার মনে। এই চক্রপাণী, জিমুত বাহন একটা ইকোনমিক্স ছিল, অতীশ দীপঙ্কর জ্ঞানীগুণী লোক ছিল। কি ছিল না, নিজে তো জোর বীর যোদ্ধা ছিল। তাহলে দেবপালের যুগে, পাল যুগে সুবর্ণ যুগ বলা হয়। এরপর মহিপাল তেমন কিছু কাজ করে নাই। প্রথম মহিপাল ওই রাইতে ঘুমাইতো, দিনে খাইতো, সকালে উঠতো, মুখ ধুইতো, এইসব কাজগুলি করতো।
বাকি যা যা দরকার জীবনে পাল সেইগুলো করতে, তো উল্লেখযোগ্য কোনো করে নাই। কিন্তু দ্বিতীয় মহিপাল বাবু জসিলা ছিল, কী করেছিল, কৈবর্ত বিদ্রোহ দমন করেছিল। মানে কৈবর্ত বিদ্রোহটা ইয়ার আমলে হয়েছিল। কৈবর্ত বিদ্রোহ মনে রাখবে 1060 থেকে 70, 10 বছর ধরে চলেছিল এই জায়গাটায়, বারেন্দ্রভূমিতে, এই জায়গায় মালদা উত্তর দিনাজপুর যেটা আছে না আজকে। আধুনিক ম্যাপ কিন্তু জানতে হবে, তবে ইতিহাসের কথা বুঝতে পারবে তুমি। আমি তো আজকে আধুনিক দিয়েই বলবো বারেন্দ্রভূমিতে যুদ্ধ হইতো, তুমি বলে বারেন্দ্রভূমি কী, বলবো মালদা জেলা যেটা আছে মামা, পশ্চিমবঙ্গের মালদা জেলা আছে না মামা, ইংলিশটা মুচ্ছি মামা। এটা এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ আছে না, তোমরা জানো তো, পশ্চিমবঙ্গের ম্যাপের এইটা মালদহ, এটাকে বারেন্দ্রভূমি বলে, মালদহ দক্ষিণ দিনাজপুর এই জায়গাটাকে। সেই জায়গাতেই কৈবর্ত বিদ্রোহ একটা কৃষক বিদ্রোহ ছিল। দিব্যক, ভীম, রুদ্রক ইয়ারা কৈবর্ত নেতা ছিল। দ্বিতীয় মহিপালকে মারিয়ে দিয়েছিল, দ্বিতীয় মহিপালকে খতম করে দিয়েছিল এরা। কিন্তু তার ছিলা পরবর্তীকালে দ্বিতীয় মহিপালের ছিলা কী নাম হইল, রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিল। কথা বুঝে এসছো? আর তারপরে আর কি কথা বলিব, কৈবর্ত বিদ্রোহ দমন করেছিল রামপাল। আর রামচরিত যেটা বইটা ছিল সন্ধ্যাকর নন্দীর লেখা, রামচরিত তুলসীদাসের লেখা, রামচরিত বইটাকে ও কাব্যতে রচনা করেছিল। কথা বুঝে এসছো? মানে অন্য রামচরিতম বলে একটা অন্য বই ছিল, ওই সন্ধ্যাকর নন্দীটা লয়, সেটা তো সেন যুগে, পাল যুগের তো পরে সেন যুগ। কথা বুঝে এসছো? ওই এটা না লিখলেও চলবে, এটা কোনো ধ্যান দিও না। আর তারপরে ছিল মদন পাল 1144 থেকে 1161। আর নতুন কিছু কাজ করে নাই, দাদু বাবারা যা করে গেছে সেটাকে কন্টিনিউ করছিল। রাতে ঘুমাইতো, সকালে উঠতো, ভাত খাইতো দুপুরে, মানে যে স্বাভাবিক কাজগুলো করেছিল জীবনে বেঁচে থাকার জন্য যেগুলো দরকার। মানে পাল বংশের উন্নতির জন্য কিছু করে নাই। ওর বংশের পরেই পাল যুগ নমস্কার হয়েছে, তারপরে পাল যুগকে কে গ্রাস করলো পরে বলবো। পাল যুগের পরেই এখানে নতুন সেন যুগ শুরু হবে। মানে পাল রাজারা ওই মদন পাল, লাস্টের যে মদন পাল, পাল যুগের বাতি নিভাই গেছিল ওর পরেই। এইসব কথাবার্তা পাল যুগ নিয়ে যাবতীয় তথ্য দিলাম। পাল যুগে এর বেশি আর কিছু প্রশ্ন আসে না। যেটুকু বলেছি সলিড তথ্য কম্পিটিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 7 ক্লাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেটাই পাল যুগের মধ্যে একটা ছক করো, ম্যাপে পাল যুগটাকে রেডি করো। চলো আমি এরপর নেক্সট ক্লাস সেন যুগ, চোল সাম্রাজ্য, একদম ডিটেলস ক্লাস পাবে। আর কম্পিটিশন পরীক্ষার্থীরা তো এই ক্লাসটা হাতের মুঠায় পাওয়া মানে বিরাট ব্যাপার। প্রতিটা তথ্য সুপার, প্রত্যেকটা তথ্য চাকরি পরীক্ষা ইম্পর্টেন্ট। এই বিটপাল, ধীমান, এই চক্রপাণি, এগুলো ধরে ধরে কোশ্চেন দেয়। চক্রপাণি কার আমলে ছিল? প্রশ্ন দেবে 4টা, গোপাল, ধর্মপাল, দেবপাল নয়। চাকরি পরীক্ষা এরকম দেবে। এইটাও প্রশ্ন দেয় যে বিটপাল, ধীমান কোন যুগে ছিল? পাল যুগে, সেন যুগে, চোল সাম্রাজ্য না রাষ্ট্রকূটে? তখন তো আরও সোজা প্রশ্ন তোমার কাছে। কিন্তু পাল যুগের আবার রাজার যদি পরপর অপশন দিয়ে দেয়, বিটপাল, ধীমান কোন রাজার সময় ছিল? তখন তুমি ধর্মপাল। চক্রপাণি কোন রাজার আমলে ছিল? দেবপাল। অপশন দিয়ে দেবে 4টা। কথা বুঝছো? চাকরি পরীক্ষার কথা বলছি, এখন থেকে ভালো করে পড়ো। বিশেষ পরীক্ষা এগুলো থেকে প্রচুর পাল যুগ থেকে প্রশ্ন দেয়। বিক্রমশিলা মহাবিহার কে তৈরি করেছিল? ধর্মপাল। কথা বুঝে এসছো? বিক্রমশিলা মহাবীরের ডিজাইনগুলো কে করেছিল? তো ও ধর্মপালের সময় যে ভাস্কর্য শিল্পী ছিল সেই ওরাই তখন ইঞ্জিনিয়ার। ভাস্কর্য শিল্পী মানে বিটপাল, ধীমান সেই যুগের ইঞ্জিনিয়ার ছিল। চক্রপাণি সেই যুগের একদম পুরা এমডি ছিল, এমডি ডাক্তার ছিল। এইসব কথাবার্তা, এইগুলো পাল যুগের পাল যুগ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা এবং ডিটেলস। এর বাইরে পাল যুগের আলোচনার কোনো প্রয়োজন নাই। সব পরীক্ষাকে কভার, ভারতবর্ষের যত বড় পরীক্ষা, রেলের পরীক্ষা, ইউপিএসসি পর্যন্ত পরীক্ষা কভার করা যাবে এই কনসেপ্ট নিয়ে। ওকে।